ये वाला ब्लेड है, हम देखने के लिए थोड़ा ऐसे देखा है ब्लेड हटा के। इसमें ग्लव्स को नहीं? हाँ भैया है मैम। ग्लव्स यहाँ पे ये सब कोई यूज नहीं करता है ना? ग्लव्स क्यों यूज नहीं करता है? जो पैकिंग होता है इंस्ट्रूमेंट और मास्क भी है यहाँ पे ना? हाँ मास्क है, उधर एक यहाँ पे मास्क है, उस साइड में मास्क है, टुकड़ा भी है, उधर और मैं लाइट ऑन करती हूँ। ये ग्लव्स है। ये इंस्ट्रूमेंट मशीन पे भी ब्लड का स्टेन है। लगता है शायद ब्लड हो सकता है, मगर एग्जाम करने से ही पता चलेगा। ये तो नहीं है मैम, इस साइड में है। कहाँ पे है थोड़ा सा अब आपको नीचे आ जाइए। ये मशीन में यूज होता है ना, इसमें ब्लड लगने का कोई चांस नहीं है। अच्छा ये किस में यूज होता है? एसीएल केस में आर्थोस्कोपी केस में इसमें ब्लड का कोई कनेक्शन नहीं, मतलब इस रूम में एक्सेस कोई भी करे ब्लड का कोई कनेक्शन और नहीं है। यहाँ पे कोई और एक्सेस है कहीं पे? গতকালকে সিএফএসএল রিপোর্ট প্রকাশ্যে এলো, জানিয়ে সন্দেহের মুখে পড়ে গেল, একাধিক প্রশ্নের মুখে পড়ে গেল সিবিআই তদন্ত, এবং আজকে আরও একটি ভিডিও প্রকাশ্যে এলো যাও যথেষ্ট প্রশ্ন তৈরি করে সিবিআই তদন্ত নিয়ে। কি বলবেন? দেখুন, এর আগেও আমরা একাধিকবার বলেছিলাম ক্রাইম সিন নিয়ে একটা সন্দেহ আছে, এবং সেই সন্দেহটা অলরেডি সিএফএসএল কালকে তার রিপোর্টে প্রমাণ করে দিয়েছে। সিএফএসএল যেটা বলেছে সেখানে ক্লিয়ারলি তারা বলেছে এই রকম ধরনের একটা ডাইনামিক ডিপার্টমেন্টে একজন বাইরে থেকে গিয়ে কোনো কিছু করে চলে আসা, এটা কেউ কিছু দেখেনি, এটা সম্ভব নয়। এবং আপনি যেটা আটতলার ঘটনাটা বলছেন, আটতলার ঘটনা বলতে অভয়া ইনসিডেন্টটা হওয়ার কয়েকদিন বাদেই আটতলার ওটি কমপ্লেক্সের ভেতরে একটা রুম আছে, যে রুমে একটা ইনস্ট্রুমেন্ট আছে সম্ভবত আর্থোস্কোপিক মেশিন, সেটা খুব দামি মেশিন, এবং সেই মেশিনটা সেই ঘরে ছিল। এবং কিছু স্টাফ একদিন গিয়ে দেখে সেখানে কিছু গ্লাভস, কিছু আননোন স্টেন এবং কিছু স্ক্যালপেল এসব নোটিশ করে, এবং নোটিশ করার পরে সেগুলো পুরোপুরি আনইউজুয়াল, ওখানে থাকার কথা নয়, সেটা কর্তৃপক্ষকে জানায়। কর্তৃপক্ষ সিবিআইকে জানালে সিবিআই সিল করে দিতে বলে, এবং সিবিআইকে বারবার অনুরোধ করেছিল সেখানে সিএফএসএল দিয়ে বা তারা সেটার তদন্ত করুক, যেহেতু সাসপিশিয়াস লেগেছেন সেখানকার স্টাফরা জানিয়েছেন। তো আজ পর্যন্ত সিবিআই সেটা করেনি, এবং সিবিআই ভার্বালি একদিন আগে জানিয়ে দেয় যে আপনারা ওটা ইউজ করতে পারেন, কারণ হসপিটাল থেকে বারবার অনুরোধ করা হয়েছিল যেহেতু ওখানে একটা আর্থোস্কোপিক মেশিন আটকে আছে, সেই মেশিন না হলে ওটি করা অনেক পেশেন্টেরই ক্ষতি হচ্ছে। তো সেক্ষেত্রে হসপিটাল কর্তৃপক্ষকে জানায় আপনারা খুলে দিন। তো আজ খুলতে গেছিল, কিন্তু সামহাও কালকে যখন সিএসএল এর রিপোর্ট এসেছে সেখানে দেখা যাচ্ছে যে ক্রাইম সিন এটা নয়, কারণ ধস্তাধস্তির কোনো সাইন পাওয়া যাচ্ছে না, পসিবিলিটি একদম কম, তাহলে ক্রাইম সিন অন্য কোথায়? আর ওখানে যেহেতু একটা আনইউজুয়াল ঘটনা ঘটে গেছে, সেখানে আমরা মনে করি ওই জায়গার সিএফএসএল দিয়ে তদন্ত হওয়া উচিত যে এর সাথে কোনো যোগসূত্র আছে কিনা। যদি যোগসূত্র নাও থাকে তবুও তদন্ত করা উচিত বলে আমি মনে করি। আমি বলছি না ওখানে ঘটেছে, কিন্তু যেহেতু ওই বিল্ডিংয়েই ঘটেছে, আমরা তো জানি কোনো জায়গায় একটা যদি খুন দর্শন কিছু হয়, তার আশেপাশে সমস্ত এরিয়া স্নিপার ডগ অন্যান্য যে সমস্ত এজেন্সি চেক করে, সেগুলো এখানেও সেম বিল্ডিংয়ে ঘটেছে, চেক করতে অসুবিধা কথা। আর ওই অর্থোপেডিক্সের ওই যে ওটি কমপ্লেক্স, সেখানে একটা অর্থোপেডিক্সের ওটি আছে, সেই অর্থোপেডিক্সের ডিপার্টমেন্টটা কার? সন্দীপ ঘোষের। এবং সন্দীপ ঘোষ তার তো মেল ফিমেল ট্রান্সজেন্ডার আরও কত কি সাথে কত রকম অত্যাচারের কাহিনী অলরেডি আপনাদের মিডিয়া সার্ফেস বের করেছে, সেটা সবার দেখা জানা। তো সেক্ষেত্রে কী করেছে এটা বলা সম্ভব নয়। তো সিবিআই, আমার মতে সিবিআই সেই জায়গাটা ইনভেস্টিগেট করুক, সিএফএসএল দিয়ে করাক। আর সবথেকে বড় ব্যাপার, সিবিআই তো এখানে ইচ্ছাকৃতভাবে এই সমস্ত করেছে। সিবিআই রিপোর্ট এসছে হচ্ছে এই সেপ্টেম্বরের 12 তারিখে সম্ভবত, তারপরে চার্জশিট দিয়েছে, সেখানে প্লেস অফ অকারেন্স বলছে যে সেমিনার রুম, অথচ তারা কোনো সাফিসিয়েন্ট এভিডেন্স দেখাতে পেরেছে বলে আমরা অন্তত চার্জশিটে সেরকম দেখিনি। তাহলে সিবিআই এটা তো ইচ্ছাকৃতভাবে করলো। আমিও ধন্যবাদ দেবো যে কোনো সহৃদয় ব্যক্তি এই রিপোর্টটা লিক করেছে, নাহলে সিবিআই এইভাবেই ওই কলকাতা পুলিশের মতো তদন্ত ধামাচাপা দিয়ে বেরিয়ে যেত। এবং তদন্ত এখনও শেষ হয়নি, এখন প্লেস অফ ক্রাইমটাই আলাদা, সেই জায়গা থেকে ট্রায়াল কেন শুরু হলো? এখন সঞ্জয় রায়ের আইনজীবী যদি বলেন যে আপনি প্লেস অফ অকারেন্সটাই জানেন না, তাহলে আপনি আমার মক্কেলকে সাজা দেবেন কি করে, ফাঁসি দেবেন কি করে? আমি জানি, আমি বলছি সঞ্জয় রায় অভিযুক্ত, সঞ্জয় রায়কেই ফাঁসি হওয়া উচিত, সে মার্ডার করেছে, কিন্তু আপনাকে তো প্রমাণ করতে হবে প্লেস অফ অকারেন্স। সিবিআই কোর্টে গিয়ে কি জবাব দেবে আমি সেটার অপেক্ষায় রয়েছি। এরপরে সঞ্জয় রায় বেরিয়ে গেলে তারপরে হবেটা কি? এবং হাই প্রবাবিলিটি হাই, যতই বায়োলজিক্যাল এভিডেন্স ছিল, আপনি প্লেস অফ অকারেন্স না দেখাতে পারলে আদেও কি তার ফাঁসি হবে? আমি অন্তত
জানি না, আইনজীবীরা এটা ভালো বলতে পারবেন। দেখুন গোপালদা, এই যে আপনি প্রশ্ন করলেন CSFL যে রিপোর্ট দিয়েছে, এত দেরি করে যে রিপোর্টটা এসেছে, একজন আইনজীবী হিসাবে এই ক্ষেত্রে যে আমরা যারা ক্রিমিনাল আইন নিয়ে ওকালতি করি, আমরা জানি যে একটা তদন্ত প্রক্রিয়া ঘটনা যখন ঘটে, প্লেস অফ অকারেন্স, সেই ঘটনাটাকে কেন্দ্র করে কোথায় ঘটনাটা ঘটছে, কারা ঘটাচ্ছেন, কখন ঘটেছেন, যে এফআইআর হয় সেই এফআইআরে কতগুলো দিয়ে প্রশ্ন থাকে, WH কোয়েশ্চেন থাকে, কে করলেন, কি করলেন, কোথায় করলেন, কবে করলেন, কখন করলেন। একটা এফআইআর যখন লজ করা হয়, এফআইআর যখন একটা রেজিস্টার করা হয়, সেই এফআইআরটা যিনি করেন, লেখেন, সেই এফআইআরে কতগুলো WH কোয়েশ্চেন থাকে। এই কে করলেন, কি করলেন, কেন করলেন, কখন করলেন, কোথায় করলেন আর কবে করলেন, এই কথাগুলো রাখতেই হয়। তা না হলে এই এফআইআরটাকে আমরা ঠিকঠাকভাবে দাঁড় করাতে পারি না। আমরা যারা ক্রিমিনাল আইন নিয়ে ওকালতি করি, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা এটা বুঝতে পারি, আমরা আগামী দিনে সেই এফআইআরটাকে ঠিকঠাকভাবে দাঁড় করাতে পারি না। এবং আমরা যদি আমরা অভিযুক্তের পক্ষেও থাকি বা আমরা যদি ভিকটিমের পক্ষেও থাকি, যার পক্ষেই থাকি না কেন, আমরা সেভাবে এটাকে এস্টাবলিশ করতে পারি না, এটা আমরা জানি। সেইখানে যে দাঁড়িয়ে এফআইআরটা করেছেন কে, পরবর্তীকালে প্রথম রাজ্য সরকারের রাজ্য পুলিশ করেছিল, পরবর্তীকালে সেটা তদন্তটা সিবিআইয়ের কাছে যায় এবং যে কেন্দ্রের ফরেন্সিক ডিপার্টমেন্ট যে রিপোর্টটা পরবর্তীকালে দেরি করে মানে রিপোর্ট তথ্য প্রকাশ করেছেন, এই তথ্য প্রকাশ কেন দেরি করে করেছেন এটা নিয়ে আপনার প্রশ্ন যে এত দেরি করে পড়লো কেন, বা এক্ষেত্রে আইনজীবী হিসেবে আমার কি মতামত। এই ক্ষেত্রে আইনজীবী হিসেবে আমার খুব সংযত মতামত, আমি খুব সংযত উত্তর দেবো। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, যে তদন্ত প্রক্রিয়ার মধ্যেই এই জিনিসটা পড়ে, তদন্ত প্রক্রিয়ার মধ্যেই এই জিনিসটা পড়ে। তদন্ত যখন প্রক্রিয়া চলে, তদন্ত যখন হয়, কোনো মামলা যখন বিচারাধীন থাকে, সেই মামলা বিচারাধীন থাকাকালীন যা যা তদন্তে উঠে আসছে সমস্ত তদন্তের পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট খামবন্দি করে কোর্টকে জমা দিতে হয়। সেটা সিবিআই হতে পারে, এনআইএ হতে পারে, ইডি হতে পারে, সিআইডি হতে পারে, রাজ্য পুলিশ হতে পারে, STF হতে পারে, যে কেউ হতে পারে, এনি ইনভেস্টিগেশন এজেন্সিস হতে পারে। সুতরাং এই জায়গাতে দাঁড়িয়ে সিবিআই তার রিপোর্ট খামবন্দি করে নিম্ন কোর্ট, শিয়ালদা আদালতে, যেটা সিবিআই, যেটা আরজি করের খুন ধর্ষণ মামলা চলছে, আমরা অনেকে মনে করি হয়তো সুপ্রিম কোর্টে চলছে, আদৌ সেটা না, তো সিবিআই আরজি করের ধর্ষণ খুনের মামলাটা প্রকৃত অর্থে চলছে শিয়ালদা নিম্ন কোর্টে, লোয়ার কোর্টে চলছে। সেখানে সিবিআই তথ্য জমা দিচ্ছেন, সেই তথ্যের উপর ভিত্তি করে, সেই তথ্যটা যতটুকু আপনারা সাংবাদিক সংবাদ মাধ্যম জানতে পাচ্ছেন, ততটুকু আইনজীবী হিসেবে আমরাও জানতে পাচ্ছি। তার কারণ এই মামলাটা অত্যন্ত চাঞ্চল্যকর, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা সেন্সিটিভ মামলা। এই মামলার বেশি গভীরে আমরা আইনজীবীরাও পৌঁছাতে পারছি না। যতটুকু আমাদের প্র্যাকটিসের মধ্যে পড়ছে ততটুকুই আমরা জানতে পাচ্ছি, যতটুকু আমাদের প্র্যাকটিসের মধ্যে, ওকালতির মধ্যে জড়িয়ে আছে, ততটুকুই জানতে পাচ্ছি। এখন এই ফরেন্সিক ডিপার্টমেন্ট যে ল্যাব যেটা পরীক্ষা রিপোর্ট দেরি করে পাবলিশ করেছে, প্রকাশিত করেছে, এটার ভিত্তিতে আমি একজন দায়িত্ব জ্ঞান সম্পূর্ণ একজন সংযত আইনজীবী হিসেবে আমি এখানে আর কোনো বিতর্কিত মন্তব্য করছি না, করাটা উচিত হবে না। আমি আপনাকে আইনের যে প্রেক্ষাপটটা, আইনের যে একটা পুঙ্খানুপুঙ্খ ধারণা, ওই একদম মানে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম, দেওয়ার চেষ্টা করলাম। প্লেস অফ অকারেন্সটা আমরা এখনো সিবিআই বা কেউ আইডেন্টিফাই করতে পারেনি, ঘটনাস্থলটা কোথায় ঘটেছিল ওটাই তদন্তের বিষয়। প্লেস অফ অকারেন্সটাই, ঘটনাস্থলটাই তদন্ত সাপেক্ষ ব্যাপার। এখনো পর্যন্ত সিবিআই ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি যে কোথায় ঘটনাটা ঘটলো, কারা ঘটালো, কখন ঘটালো, এটা বুঝতে পারলো না। কবে ঘটেছে এটা জানতে পেরেছে, কিন্তু কখন ঘটালো, কারা কারা ঘটালো, কোথায় ঘটালো, এটা এখনো পর্যন্ত সিবিআই পৌঁছাতে পারলো না। এবার 8 তলা যেটা সিজ করা ছিল, যেটা মানে বন্ধ করা অবস্থায় ছিল, সেটা এখন ভাঙার জন্য প্রক্রিয়া চলছে। সেটা সিবিআইয়ের নির্দেশ মতো, যেহেতু সেই ঘরটা, সেই 8 তলাটা তদন্তের মধ্যে পড়ে, তদন্ত প্রক্রিয়ার মধ্যেই সেটা ইনক্লুড আছে, সেই জন্য সেটা বন্ধ করে সিল করে রাখা হয়েছিল। তাহলে সেই ফ্লোরটা, সেই কামরাটা ভেঙে ফেলার কারণটা কি? ভেঙে ফেলার কারণটা তদন্তের স্বার্থে খুব স্পষ্ট করছে যে হয়তো ঘটনাটা, প্লেস অফ অকারেন্সটা ওই 8 তলাটাই হতে পারে আমাদের ধারণা। তার কারণ ওই 8 তলাটা যদি এখনও সিবিআই বন্ধ করে রাখতেন, তাহলে এখনও কেন সিবিআই ঠিকঠাকভাবে ওখানে পৌঁছাতে পারলেন না? কেন ঠিকঠাক তদন্ত করে এখনও পর্যন্ত তথ্য প্রকাশ করতে পারলেন না? এটা আমাদের কাছে সংশয় দেখা দিচ্ছে যে 8 তলাটা যখন ভাঙতে যাচ্ছে, তাহলে আমরা ধরেই নিতে পারি যে 8 তলার মধ্যে কোনো একটা রহস্য লুকিয়ে আছে। সেই রহস্যটা কি? হয়তো ওই 8 তলাটাই প্লেস অফ অকারেন্স, ঘটনাস্থল। আমাদের ডাক্তারকে ওখানেই হয়তো খুন করে ধর্ষণ করা হয়েছে, এটা আমাদের ধারণা, এটা আমাদের আশঙ্কা করছি। 7th ফ্লোরের তথ্য প্রকাশ্যে এলো, ভিডিও প্রকাশ্যে এলো, যে ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে
যেখানে ধস্তাধস্তি ওখানে চিহ্ন নেই, কিন্তু ধস্তাধস্তির একটা চিহ্ন, ওখানে ব্লাড স্টেন, হ্যান্ড গ্লাভ সহ একাধিক তথ্য। কি বলবেন? আমি শুরুতে এটা বলে দিতে চাই, এটা একটা সাবজুডিস কেস, এটা ইনভেস্টিগেশন করা জুনিয়র ডাক্তারদের WBJDF এর কারোরই কাজ নয়। কিন্তু সিবিআই এর মতন একটা ইনভেস্টিগেটিং বডি যখন ইনভেস্টিগেট করে, তখন আমাদের যে শুরু থেকে ধারণা ছিল যে এটা কোনো একজনের কাজ হতে পারে না, এটা আমরা আবার রিইটারেট করতে চাইছি যে এটা সত্যি এখন মনে হচ্ছে, এবং রিপোর্টগুলো দেখে মনে হচ্ছে যে এটা একজনের কাজ হতে পারে না। এবং আদেও সেমিনার রুমটাই কি ক্রাইম অফ সিন অফ ক্রাইম, এটা নিয়ে এখন যথেষ্ট কোশ্চেন উঠে গেছে। এবং এই রিপোর্ট আর এই 7th ফ্লোরে এই গ্লাভস এগুলো সব কিছু মিলে বিশাল বড় সন্দেহের প্রশ্ন জাগছে যে সত্যি কি সেমিনার রুমটা সিন অফ ক্রাইম, না ক্রাইমটা অন্য কোথাও হয়েছিল, আরও বেশি সংখ্যক লোকজন ঘটিয়েছিল এবং পরবর্তীকালে বডিটাকে ওইখানে সাজিয়ে শিফট করে দেওয়া হয় এবং অ্যাকচুয়াল জায়গাটাকে এখনো পর্যন্ত আমরা খুঁজে বের করতে পারিনি। যদি সেগুলো না করা হয়ে গিয়ে থাকে, তাহলে সিবিআইয়ের মতন ইনভেস্টিগেটিং বডির ওপর ডেফিনেটলি তার ইনভেস্টিগেটিভ পাওয়ারের থেকেও অনেক অনেক বেশি তার ইন্টেন্ট অফ ইনভেস্টিগেশন, সেটার উপর কোশ্চেন উঠে যায় যে সে কতটা ইনভেস্টিগেট করে সত্যটাকে সামনে নিয়ে আসতে চাইছে এবং এর পেছনে ঠিক কত বড় মাথা যুক্ত আছে যা সত্যিটা কোনোভাবেই বাইরে বেরিয়ে আসছে না। সিবিআই তদন্ত নিয়ে কি সত্যি মানে যা কলকাতা পুলিশ বারবার বলছিল, রাজ্যের সরকারও বলছিল, এবং কলকাতা পুলিশ যা করলো কেন্দ্র তাই করলো, অর্থাৎ এটাই সত্যি, এবার কি মনে হয় যে কেন্দ্র রাজ্য সেটিংয়ের যে তথ্য? আমি একদম পরিষ্কারভাবে বলে দিতে চাইছি, একজন পারপিট্রেটার আছে কিনা এটা নিয়ে আমাদের বিশাল সন্দেহ আছে। সিন অফ ক্রাইম আদৌ সেমিনার রুম এখন কিনা সেটা নিয়েও সন্দেহ জাগছে। এবং এরা এই দুটি ইনভেস্টিগেটিভ বডি, কলকাতা পুলিশের রোল সুপ্রিম কোর্ট অলরেডি বলে রেখেছে যে তাদের রোল ইন ইনভেস্টিগেশন কীরমভাবে ফেলিয়ার। আর এর বাইরে সিবিআই রিসেন্টলি যা করলো, চার্জশিট দিতে পারলো না বলে সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে গেল, এবং এই জিনিসগুলোকে তারা নজরআন্দাজ করেছে নিজের ইনভেস্টিগেশনে যদি ধরে নেই, তাহলে আমার তো মনে হয় যে এদেরকে যারা চালিত করে তাদের দুজনের দিকেই আঙুল ওঠা উচিত এবং দুজনের বিরুদ্ধেই আমাদের ক্ষোভ প্রকাশ করা উচিত। দেখুন, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে 9ই আগস্ট। তারপর থেকে যেটা হয়েছে আমরা সবাই জানি, গোটা বাংলা উদ্বেলিত হয়েছে, উত্তোলিত হয়েছে, প্রতিবাদের ভাষা আমরা দেখেছি। সবার দাবি একটাই ছিল, আবার ন্যায় বিচার। কলকাতা পুলিশ প্রথম কয়েকদিন তাদের ইনভেস্টিগেশন চালায়, কিন্তু সেই ইনভেস্টিগেশনে পরিবার সহ অন্যরা কেউ খুশি নয়, তাই সিবিআইয়ের হাতে মহামান্য উচ্চ ন্যায়ালয় এই কেস ভাটটি দেন। তারপর সিবিআই যথারীতি নিজেদের ইনভেস্টিগেশন প্রক্রিয়া শুরু করেন। কিন্তু অদ্ভুতভাবে সিবিআই প্রক্রিয়া চলাকালীন আমরা দেখতে পাই সিবিআইয়ের দীর্ঘসূত্রিতা। আজকে 4 মাস অতিক্রান্ত, কোনো সুবিচার বা সুরাহা এখনো হয়নি। 2টি মাত্র গ্রেপ্তার এখনো পর্যন্ত হয়েছিল, তাদের মধ্যে একটি কেসে 2জন জামিন হয়েছে, আর একটি কেসের জন্য একজন এখনো আটকে আছে, তিনিও জামিন হয়ে যাবে। এর মধ্যে ঘটনা যদি আমরা দেখে ফেলি যে সঞ্জয়েরও জামিন হয়ে গেছে, আমরা কিন্তু অবাক হব না। কারণ সিবিআইয়ের যে দীর্ঘসূত্রিতা এবং যে তথ্য তারা দিতে বারবার ব্যর্থ হচ্ছে। এবার আমরা দেখেছি কি তারা চার্জশিটও দিতে পারি 90 দিনের মধ্যে, এটা দিতে হয়। তো হঠাৎ করে কিছু ভয়ঙ্কর তথ্য আজকে আমাদের সামনে আসছে। একটি তথ্য আমরা কালকে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে বেড়ালো, দেখলাম আমরা কি যে সিবিআই রিপোর্টে পাওয়া গেছে যেখানে বডিটি পাওয়া গেছে সেটি নাকি অকুস্থলী নয়, কারণ সেখানে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। এমন কোনো সাইন সেখানে পাওয়া যায়নি যে একজন রেজিস্ট করেছে এই প্রবল ভাইব্রেন্ট ক্রিমিনালিজম কাজের বিরুদ্ধে, এরকম কোনো সাইন সেখানে পাওয়া যায়নি। সমস্ত কিছু সাজানো গোছানো মতো ছিল, একটি পাশে ল্যাপটপ, জুতো। তাহলে যে জায়গায় যে অকুস্থলে এত বড় ঘটনা ঘটে গেল, সেখানে কি কোনো কিছু অল্টার হলো না? কোনো ব্লাস্ট ট্রেন থাকলো না, একটা বেডশিট যেমনভাবে ছিল সদা সুন্দর বেডশিট পাতা, ল্যাপটপটি পাশে রাখা আছে, জুতোটি সুন্দর পায়ের কাছে সাজিয়ে রাখা। তাহলে এটা কি হলো? এই তথ্যটা যে সামনে হলো, এটা কিন্তু ভয়ঙ্কর তথ্য। এই তথ্য যদি সত্যি হয় তাহলে বুঝতে হবে অকুস্থল এটা নয়। কিন্তু এই ঘটনা নাকি সিবিআই সম্ভবত, আমরা যেটা জানতে পাচ্ছি, এটি সিবিআই কোর্টে বলেনি। কোর্টে প্রকাশিত হওয়ার যেটা আমরা পেয়েছি সেটা প্রকাশিত হয়েছে সমাজ মাধ্যমে, আমরা জানতে পারছি। আজকে আরো সাংঘাতিক, আজকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে বলা হচ্ছে বা দেখা যাচ্ছে যে 7 তলার একটি রুম, এই কথা কিন্তু বারবার বলা হচ্ছিল। অনেকেই বলছিলেন যে 7 তলার একটি ওটি বা 7 তলার একটি রুম, যেটা অকুস্থল হতে পারে, যেখান থেকে লিফটে করে বডি হয়তো নামানো হয়েছে, কারণ সেমিনার রুমের বাইরে যে লিফট, সেই লিফটের সামনে সিসিটিভি ক্যামেরা নেই। এই কথা কিন্তু উঠছিলই। সেই যে কথাটা উঠছিল, এই যে আশঙ্কা, সেটা আবার আমাদেরকে নাড়িয়ে দিল আজকে যখন এই ভিডিওটা বাইরে এলো। যে ভিডিওতে দেখা গেল যে 7 তলার সেই নির্দিষ্ট রুমটি এতদিন সিবিআইয়ের কথায় বন্ধ ছিল। কেন বন্ধ ছিল? সিবিআই কোনো সদুত্তর দেয়নি। সেই রুমে নাকি এটাও দেখা যাচ্ছে কিছু ব্লাড স্টেন, সেই ব্লাড স্টেন লেগে থাকা কিছু গ্লাভস, কিছু ব্লেড, যাকে আমরা স্ক্যালপেল বলি, যেগুলো ওটিতে ব্যবহৃত হয়, সেগুলো
সেগুলো সেখানে পাওয়া গেল। এই জিনিসগুলো এখানে কি করছিল, আর এই জিনিসগুলো ওই ঘরটায় বন্ধ ঘরে কেন পড়েছিল? সিবিআই এই সম্পর্কে কোনো তথ্য কেন কোর্টে দিচ্ছে না? সিবিআইয়ের প্রতি দিন দিন মানুষের আস্থা ভরসা কমছে, কিন্তু এই টেকনিক্যাল প্রশ্নের উত্তরগুলো সিবিআই কোর্টেও দিচ্ছে না, মানুষের সামনেও আনছেন না। তাহলে কি অভয়ের সুবিচার আমরা পাবো না? আমার যথাযথ একটি ছোট্ট প্রশ্ন সিবিআইয়ের কাছে এবং আমাদের দেশের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের কাছে, একটি মেয়ে কর্মক্ষেত্রে ধর্ষিতা হয়েছে, সেই ধর্ষণের শাস্তি দেওয়ার ক্ষেত্রে এত লুকোচুরি কেন? কেন এত গোপনীয়তা? কেন একটা ঘর বন্ধ রাখা হলো অথচ অকুস্থল বলা হলো থার্ড ফ্লোর? এবং থার্ড ফ্লোরে যে যে ভাঙাচোরা হলো বাথরুমের যে অংশটা, তবে কি মনে হয় যে বৃষ্টি মোড় ঘোরানোর জন্য এমনটা করে? দেখুন, আগামী গতকাল এবং আজকে, গতকাল যে তথ্য বাইরে এসছে এবং আজকে যে ভিডিও বাইরে এসছে, তার থেকে কিন্তু আমাদের একটি সন্দেহ আবার জেগে উঠছে যে হয়তো অকুস্থল সেমিনার রুম নয়, সেমিনার রুমটাকে অকুস্থল বানানো হয়েছে, সুন্দর করে পিকচারাইজড একদম সিনেমার মতো করে একটা বানানো হয়েছে, এবং যে ঘরটা ভাঙা হয়েছে সেটা ইচ্ছাকৃতভাবে ভাঙা হয়েছে যাতে করে মানুষের নজর ঘুরিয়ে দেওয়া যায়, যারা বিচার চাইতে রাজপথে আছেন তাদেরকে দেখানো হয় যে আমরা ঠিক পথে বিচার এগোচ্ছি। কিন্তু যে তথ্যগুলো আজকে আমরা সামনে আসছি, সেই তথ্যগুলো কিন্তু কোনো সদুত্তর সিবিআই দিতে পারছে না, বা আমাদের যে এখানে কোর্টে শিয়ালদা কোর্টেও কিন্তু সিবিআই এরকম কোনো তথ্য দেয়নি বলেই আমাদের কাছে খবর।